আরুর চোখের কোণে জল জমে রয়েছে। আরিশ একবার আরুর দিকে তাকিয়ে আরুর নানা ভাইয়ের কাছে যেতেই আরুর মামি বলে উঠলেন, বাবার শরীরটা ভালো নামে এখনই ডক্টর ডাকা উচিত। আমি ডক্টরের কাছে ফোন করছি। আরিশ আর কিছু বলল না। আরু বলে উঠল, মামি, উনি ডক্টর। আরিশকে উদ্দেশ্য করে বলল। আরুর মামি থতমত হয়ে বলল, ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আরিশ বাবাই ডক্টর। আরিশ আরুকে ডেকে বলল। আরু পাখি, আরু তড়িঘড়ি উত্তর দিল, বলুন। গাড়িতে আমার ব্যাগে স্টেথোস্কোপ আছে আর মেডিসিনের বক্স আছে, একটু আনো তো। আরু দৌড়ে ছুটে গেল আনতে। আরিশ ওনার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখের বর্ণ ঘোলাটে। উনি বড় বড় শ্বাস নিচ্ছেন মৃত্যু পথযাত্রীদের মতো। আরিশ ওনার থেকে চোখ সরিয়ে নিতেই আরু চলে এলো ঘরে। আরিশ একটু চেক আপ করে বলল, মামি, একটু বেশি মিষ্টি করে শরবত নিয়ে আসেন তো, নানা ভাইয়ের প্রেশার লো। উনি আর বিলম্ব করলেন না, শরবত করে আনলেন। আরও গালে হাত রেখে ওর নানা ভাইয়ের পাশে বসে আছে। মানুষটাকেও অনেক ভালোবাসে। আরিশ খেয়াল করলো যে আরও নানা ভাই একবারও আরিশের দিকে তাকাচ্ছেন না। তাই আরিশ ভাবল উনি হয়তো এখনও আরিশকে মেনে নিতে পারেননি। তাই আরিশ সেখান থেকে উঠে গেল। আরিশ বাইরের বারান্দায় দাঁড়ালো। কিছুক্ষণ পর আরুর মামি শরবত নিয়ে ঢুকলেন। তখন আরিশ ওনার হাতে একটা ঔষধ দিয়ে বললেন, এই ওষুধটা ওনাকে খাইয়ে দেবেন এখনই। আচ্ছা। কথাটা বলে উনি চলে গেলেন। আরিশ কিছু একটা ভাবছে। এক ভাবনা ওর মাথায় চেপেছে। কিছুক্ষণ পর আরও বেরিয়ে এলো, দেখলো আরিশ দাঁড়িয়ে আছে। আরও বেশ দিতে কণ্ঠে প্রশ্ন করল, নানা ভাই ঠিক হয়ে যাবে তো? আরুর কথা শুনে আরিশ আরুর দিকে ফিরে তাকালো। কিছু না বলে শুধু একটা কথাই বলল, যার হায়াত যতদিন। আরু পাখি। আরু কান্না মিশ্রিত কণ্ঠে বলল। মানে? আরুকে কাঁদতে দেখে আরিশ ম্লান হেসে পড়ল। আরু চোখ মুছে আরিশের শরীরের সাথে হেলান দিয়ে দাঁড়ালো আর আরিশের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। বিছানার উপর খাবার রাখা আছে প্লেটে করে। আরিশের কাঁধে মাথা রেখে বসে আছে আরু। কিছুক্ষণ আগেও খিদেই ওর পেটের মধ্যে ইঁদুর লাফালাফি করছিল, কিন্তু এখন যেন খিদে উড়ে গেছে ওর। আরিশ আরুর দিকে একবার তাকালো, তারপর আবার সামনের দিকে তাকিয়ে বলল, খেয়ে নাও এবার, অনেকক্ষণ হলো খাবার দিয়ে গেছেন, এবার ঠান্ডা হয়ে যাবে। আরু মাথা নাড়া দিয়ে বলল। আমার খিদে নেই। আরিশ দীর্ঘশ্বাস নিয়ে বলল। সরে যাও। আরু অবাক হলো আর খানিকটা রেগেও গেল। রাগের খাতিরে বলল, খুব ক্ষতি হয়ে যেত বুঝি আপনার কাঁধে মাথা রাখলে? আরিশ প্লেট থেকে একটু পরোটা নিয়ে আরুর মুখের সামনে ধরে বলল। নাও, হা করো। আরু কথা এগোলো না বেশি। হাঁ করলেই আরিশ আরুকে খাইয়ে দিল আর আরুর মাথাটা আরিশের কাঁধে রেখে বলল, নাও এবার মাথা রাখো। আরও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ঠিক কি বলা উচিত ওর বুঝতে পারছে না। আরও নিজেকে অনেক বকাঝকা করতে লাগলো মনে মনে, কারণ আরিশ আর ওর ভাবনা চিন্তার ধারাটা একদম বিপরীত। দুজনের ভাবনা কখনো মেলে না, কারণ আরিশ যদি ঠিক বলে তো আরও ভাবে আর বলে ভুল। আরও ওর বোঝানোর কথা ভেবে মুচকি হাসলো আর ভাবলো, পারফেক্ট তো সবাই হতে চায়, আমি না হয় বরঞ্চ একটু ইমপারফেক্টই হয়ে থাকি ওনার কাছে, একটু আদরে, একটু চঞ্চল, একটু দুষ্টু। আরিশ আরুকে ডেকে আর এক লোকমা দিতে যাবে, তখনই কেউ দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ল। আরু দ্রুত আরিশের থেকে সরে আসতেই দেখল মধু দাঁড়িয়ে রয়েছে আর আছে একগাল হাসি। আরু বলে উঠল, এভাবে কেউ ঘরে ঢুকে পড়ে না বলে? আরিশ প্লেট রেখে বলল, কেমন আছো মধু?
আরও আরিশের দিকে তাকালো আর একবার মধুর দিকে তাকালো। মধু মুচকি মুচকি হাসছে। আরও রেগে আরিশকে বলল, কি হলো, খাইয়ে দিন আমাকে, থেমে গেলেন কেন? আরিশ আবার প্লেটটা নিতেই মধু বলে উঠল, তোমরা তো এখন খাচ্ছ, তাহলে খেয়ে নাও, আমি পরে আসছি। আর আরিশ, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আরও রেগে গাল নাড়তে নাড়তে বলল, ভাইয়া বলো, মধু, নট আরিশ। মধু আরুর দিকে কিস সাইন দিয়ে বেরিয়ে গেল। আরিশের হাসি পায় আরুর এমন কাজে, তবে হাসে না। মধু চলে যেতেই আরু রাগি রাগি ভাব নিয়ে তাকিয়ে বলল, আপনি একদম ওর সাথে পার্সোনালি কথা বলবেন না, যা বলবেন আমার সামনে। আরিশ প্লেটটা রেখে জলের গ্লাসটা আরুর মুখের সামনে ধরে বলল, মধুকে দেখলেই তুমি রেগে যাও কেন আরু পাখি? আরু আসল কারণটা রেখে বলল, কেন আবার ও আপনাকে আরিশ বলে ডাকবে কেন? ও কি জানে না যে আপনি ওর থেকে বয়সে বড়, আর বয়সে বড়রা মুরব্বি হয়, আর তাদের নাম ধরে ডাকলে গুনাহ হয়। আরিশ অবাক হওয়ার ভান করে বলল। ও আমি তো এভাবে ভেবেই দেখিনি। আরু মুখ ভেঙচি দিয়ে বলল, ভাববেনই বা কি করে? আপনি ভালোভাবে কখনো কিছু ভাবেন যেটাও ভাববেন? আরিশ আর কিছু বলল না। কথা বলতে বলতে আরও কয়েকবার খাবার দিয়ে আরুর খাওয়া হয়ে যেতেই আরিশ হাত ধুয়ে নিতেই আরু বলল, হাত ধুয়ে ফেললেন যে, আপনি খাবেন না? তোমার খাইয়ে দেওয়ার কথা, তাই তো হাত ধুয়ে ফেললাম। আরু উঠে বলল, আমি পারবো না। তাহলে মধুকে ডাকি। আরু রেগে গিয়ে আরিশের গলা ধরে বলল, আর একবার মধু মধু করে দেখুন কি করি আমি। খিদে পেয়েছে আমার ফার্স্ট। আরু আরিশের পাশে বসে আরিশকে খাইয়ে দিল। আরিশ খাচ্ছে আর আরুর দিকে তাকিয়ে আছে। কিছু বলেও লাভ নেই, কারণ ও জানে যে মানুষটা জন্মগত ঘাট দেরা। ওর থেকে চোখ সরাতে বললেও সরাবে না। দুপুর 1টা বাজতে চলল প্রায়। ওরা এসে পৌঁছিয়েছে সকাল সকালই, কারণ ওরা ভোরে বাসা থেকে বেরিয়েছিল। আরু ওর নানা ভাইকে দেখতে গেছে আর আরিশ ঘরেই আছে। আরু আরিশকে যাওয়ার জন্য জোর করেছিল, তবুও আরিশ যায়নি। প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, তেমনই এক্ষেত্রেও আছে। আরিশ যদি ওনার সামনে যায় আর উনি যদি আরিশকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, তখন আর এক বিপদ হবে। আরিশ বালিশে একটু আরাম করে মাথা দিতে গেলেই কল আসলো। অনিকা খানের থেকে কল এসেছে। আরিশ ফোনটা ধরতেই দুটো গলার আওয়াজ পেল। তা শুনে বুঝতে অসুবিধে হলো না যে অনিকা খান আর আফসানা বেগম এখন একসঙ্গে আছেন। আরিশ শুরুতেই বলে উঠল, আম্মু তুমি বাসাতে নেই, মিরপুর আছো তুমি? উনি মাথা নাড়িয়ে বললেন, তুই আর আরও গ্রামে গেছিস, তাই আফসানা চিন্তা করেছিল, আর আমি ভাবলাম চলে আসি, তাই আর কি। আরিশ আর কথা বাড়ালো না। ও জানে এটা হলো ওনার বাপের বাড়ি থেকে ঘুরে আসার এক প্রকার ছুতো। এই রকম আরও অনেক কথা বলে উনি মিরপুর নিচের বাসাতে ঘুরে আসেন। তবে আগে আরু যখন আরিশদের বাসাতে থাকতো না, তখন উনি বেশিরভাগ সময় আরুকে দেখার কথা বলে ঘুরে আসতেন। তবে আফজাল খান কখনো রাগ করেন না। মাঝে মাঝে উনিও ইচ্ছে হলে ওই বন্ধুর বাড়িতে সময় কাটিয়ে আসেন। এই বয়সেও আফজাল খান আর অনিকা খানের মাঝে কোনো মনোমালিন্য নেই, বরং তাদের সম্পর্কটা দেখার মতো। প্রশ্নটা শোনার পর আরিশ কিছু বলতে যাবে তার আগেই ওর মুখের কথা কেড়ে নিয়ে আরুর মা আফসানা বেগম কাকুতি সুরে বললেন। আরিশ ওনার অসুস্থতার কথাটা চেপে গেলেন। আর বেশি কিছু বলল না। ওদের কথায় কথায় মধু ঘরে ঢুকতেই আরিশ বলে উঠল, মামি আমি পরে আবার কল করছি। কলটা কেটে দিতেই মধু এক প্রকার দৌড়ে আরিশের পাশে বসে পড়ল। আরিশ ভাইয়া, আমার তোমার সাথে একটা দরকার আছে। ভাইয়া ডাকাতে আরিশ অবাক হলো ছোটোখাটো। বলো কি দরকার, কিন্তু তার আগে একটা কথা বললো, ভাইয়া ডাকলে যে আগে তো কখনো বলতে না। আরিশের কথা শুনে মধু মুচকি হাসতেই আরিশ বলল, কি হলো, হাসছো যে?
মধু আগের তুলনায় আরও জোরে হেসে বলল, অরিওকে রাগানোর জন্য। আমার তো অরিওকে রাগাতে খুব ভালো লাগে, তাই তো এত কিছু করি। আর অরিও রেগে যায়। মধুর কথা শুনে আরিশও হেসে ফেলল। তা বেশ, কিন্তু কি বলবে তা বলো। আরিশ খেয়াল করল যে মধু হালকা ব্লাশ করছে। তা দেখে আরিশ ভ্রু কুঁচকে বলল। লাভটাবের কেস নাকি? মধু আগের মতোই মুখ নিচু করে মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, হুম। তাকে এসে মধু এবার মুখ উঁচু করে বলল, আছে, আমাদের ওখানকার একজন। চিনি আমি তাকে? মধু হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, হুম। তাহলে কে তা জানতেই হয়। মধু এবার বলতে শুরু করলো, এই যে ওই ছেলেটা যার সাথে দাদাভাই অরিওর বিয়ে ঠিক করেছিল। কথাটা শুনে আরিশ বিষম খেল। সকাল সকাল আরও ছেলেটাকে টাইট দিয়ে এসেছে ফাঁকা রাস্তায়, আর মধু এখন বলে কিনা তাকেই পছন্দ করে। আরিশের হাসিও পাচ্ছে, আবার আরও জানলে কি হবে তখন ভেবে ভয়ও পাচ্ছে। আরিশ চুপ করে আছে, কোনো কথা বলছে না দেখে মধু বলল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? কিছু বলো। ছেলেটাকে তোমার পছন্দ হয়নি? আরিশ বেশ আমতা আমতা করে পড়ল, দেখো মধু, তুমি যা বলছো তা আমার কাছে সহজ মনে হলেও আরু পাখির কাছে তা সহজ হবে না। তাই আমি বলি কি, তুমি একবার আরু পাখিকে বলে দেখো, তারপর না হয়। মধু চটপট উঠে দাঁড়ালো আর বলল, এই কাজটা তোমার। অরিওকে তুমি বলবে কথাটা, আমি বলবো না। আর অরিওকে মানানোর দায়িত্বটাও তোমার। আমি চললাম। কথাটা বলে মধু রুম থেকে বেরিয়ে গেল। আরিশের হাসি পাচ্ছে ভীষণ। আরও যখন জানতো যে ওই ছেলের প্রেমে তার বোন পাগল, যাকে কিনা সহ্যই করতে পারে না। আরিশ হাসছে। হঠাৎ কারোর আসার শব্দ শুনে আরিশ নিজেই হাসিটা কন্ট্রোল করে নিল। আরও এসেছে। আরিশকে গম্ভীর হয়ে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি হলো, এবার বসে আছেন যে? সাধুদের মতো হিমালয় যাবেন বলে তারই প্রস্তুতি নাকি? আরিশ তাও কথা বলছে না। আরও এবার আরিশের সামনে গিয়ে বলল, এই যে কি হলো, চুপ করে আছেন যে? আরিশ তাও চুপ। আসলে ওর হাসি পাচ্ছে, তাই হাসি আটকানোর চেষ্টায় আছে। আরিশ তাও কথা বলছে না দেখে আরও চেঁচিয়ে বলল, এই আরিশ, কথা বল। আরিশ আর পারল না চুপ করে থাকতে। ভেটকে দিল আর হো হো করে হেসে দিল। আর আরও তো বোকা বনে গেল। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আরিশের মুখের দিকে খানিকক্ষণ উদাসীন দৃষ্টিতে তাকিয়ে বলল আরু। আরিশ কোনো রকম বাঁকাভাবে জবাব না দিয়ে বলল, এখানে বসো। আরিশ নিজের জায়গা থেকে একটু সরে গিয়ে আরুকে বসার জন্য বলল। কি হয়েছে বলুন। আরু ভ্রু কুঁচকে আরিশের পাশে বসে বলল। আরিশ কিছু না বলে হঠাৎই আরুর মুখের কাছে এগিয়ে এলো। আরিশের উষ্ণ নিঃশ্বাস আরুর গলায় আর মুখে এসে ছড়িয়ে পড়ছে, যাতে আরুর শরীরের মাঝে শিহরণ জাগছে। আর হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে, কিন্তু কিছু বলতে পারছে না। এই হঠাৎ হঠাৎ মেঘ বৃষ্টির মতো কাছে এসে ভালোবাসাগুলো কালবৈশাখীর মতো ভয়ঙ্কর হয়। আর শরীর আর মনের তীব্র আকুলতাকেও বাড়িয়ে দিয়ে অনুভূতিগুলোকে তীব্র আসক্তি দেয়, যাকে বলে প্রেমাসক্তি। এমনটা নয় যে আরিশকে এই মুহূর্তে স্পর্শ করেছে বা ওর শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে আছে, তেমনটা নয়। তবুও অনুভূতিগুলো মাতাল করা। আরুর হাত ঘামছে, হাত দুটো কচলাচ্ছে। না আরিশ ওর কাছে আসছে, আর না ওর থেকে দূরে সরে যাচ্ছে, যাতে করে আরুর উন্মাদনা বাড়ছে। আরু এবার মুখ ফুটে বলল,